গল্পের শুরুতে আমরা এই গল্পের হিরো জনকে দেখি যে বসে কথা বলছিল, আর তার কথাবার্তা থেকে বোঝা যায় 3 বছরে তাদের সম্পর্ক আজ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসের বদলে আমাদের হিরো তার ওয়াইফকে কিছু দিতে চায়, যার মধ্যে একটা ভালো অ্যামাউন্টের কার্ড আর তার জন্য একটি বাড়ি, আলাদা আলাদা 3 মডেলের কার্ড এবং পাশাপাশি 6টা ইনভেস্টমেন্ট প্রজেক্ট, যেগুলো থেকে নিয়মিত প্রফিট হতে থাকবে। আর এমনিতেও এত কিছুই যথেষ্ট ছিল। যদিও তার সান ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়ও, তাহলে তার নিজের সান তো আরামে চলে যাবে, যতটা তার হাজবেন্ড তাকে দিয়ে দিয়েছে। কিন্তু এসব কিছু নিতে সে মানা করে দেয়, কারণ তার হিসাবে তাদের বিয়ে দুজনের ইচ্ছাতেই হয়েছিল। তাই এখন শেষ হয়ে গেল, এত কিছু দেওয়ার তার হাজবেন্ডের কোনো দরকার নেই। অবশ্য তার হাজবেন্ডের নাম শিয়াং ছিল। তো এসব কথা হওয়ার পর তারা সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে যেতে থাকে ডিভোর্স সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু এই সময় আমরা জানতে পারি তাদের বিয়ে কেন হয়েছিল। তো 3 বছর আগে ইয়াং এর দাদাজি শরীর খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, আর সেই সময় বিয়ে হয়ে যায়। আর সেই সময় তার দাদাজির একটা ইচ্ছা ছিল মিস্টার ইয়াং এর বিয়ে হয়ে যাক। তো এই বিয়ে করার জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, আর এতটুকুই তো নিশ্চিত ছিল যে আমাদের হিরোইনের মধ্যে সে সবকিছুই পূরণ হচ্ছিল। সে সিং এর সঙ্গে শুধু এই কারণে বিয়ে করেছিল কারণ তার পাপা তাকে বলেছিল। তবে সে শুধু এতটুকু স্বীকার করেছিল যে এই 3 বছরে তাদের সম্পর্কটা নামের হলেও ছিল, মানে তারা নামের হাজবেন্ড ওয়াইফ ছিল ঠিকই, কিন্তু তার হাজবেন্ড তার জন্য যা যা করতে পারতো সবই করেছিল। যখন সে প্রথমবার তার বাড়িতে গিয়েছিল তখন তার জন্য অনেক কাপড় আগে থেকে অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল। তাকে একটা কার্ডও দিয়ে দিয়েছিল যার লিমিট ছিল আনলিমিটেড। হ্যাঁ, অবশ্য সে তখনও নিতে মানা করেছিল, কিন্তু তখন তো সে তার লিগ্যাল ওয়াইফ ছিল, তাই না? তাই সে কার্ডটা সেখানে রেখে দেয়। সাথে তাকে এটা বলে, আমি গেস্ট রুমে ঘুমাবো, তুমি এখানে ঘুমাও। আর প্রতি রাত 11টা থেকে পরের দিন 5টা পর্যন্ত আমার রেস্ট করার টাইম, তাই ওই সময় তুমি আমাকে ডিস্টার্ব করবে না। বাকি সময় তুমি আমাকে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো। এমনিতেও আমাদের সামনে আরো দেখানো হয় যে যখন তার শরীর খারাপ হতো তখন তার হাজবেন্ড তার খুবই যত্ন নিত। মেডিসিন দেওয়া থেকে শুরু করে সে ঠিক হয়ে আছে কিনা সেটাও চেক করতো। এসব কিছুর খুব খেয়াল রাখতো। তারও মনে হতো তার মায়ের ডেটের পর এভাবে তার যত্ন কেউই রাখেনি। কখনো ভুল করে পড়ে গেলে সে নিজের রুম থেকে উঠে এসে তাকে চেক করতো। যদি তার চোট লেগে থাকতো তাহলে ঔষধ লাগিয়ে দিত। আর শুধু তাই নয়, পরের বার যেন সে এভাবে না পড়ে যায় সেই ব্যবস্থাও ঠিকই করে দিত। তো এসব কিছু সে সেখানে বসেই ভাবছিল। তারপর তার হাজবেন্ড তাকে হুঁশে ফিরিয়ে আনে, দুইজন ডিভোর্স সার্টিফিকেট নিয়ে নেয়। তো এখান থেকে বাইরে আসার পর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাবে? আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। কিন্তু সে বলে, না, আমি ট্যাক্সি নিয়ে নিব। এই পয়েন্টে সে তাকে থ্যাংক ইউ বলে, কারণ তার দাদাজির ডেট হয়ে গিয়েছিল। সে কোনো রিগ্রেট ছাড়াই ছিল। আর সাথে এটা বলে, তোমার কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চাই না, তাই তুমি আমার সঙ্গে প্রমিস করো সামনে তোমার কোনো প্রবলেম হলে তুমি কোনো দ্বিধা ছাড়াই আমাকে কন্ট্যাক্ট করবে। সে বলে, কোনো দরকার নেই, তুমি নিজের খেয়াল রেখো, আর আমরা দুজন তো বন্ধুই থাকবো। তো ঠিক আছে। এত কথা হওয়ার পর দুজন নিজেদের পথে চলে যায়, কিন্তু সে জানতো যে তার এক্স হাজবেন্ড দুনিয়ার বেস্ট হাজবেন্ড। সেখান থেকে বাড়ি আসার পর সে তার পাপাকে যখন জানায় যে সে তার সিংয়ানের ডিভোর্স হয়ে গিয়েছে, তখন তার পাপা তার উপর খুব গরম হয়ে যায়। বলে, বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, তুমি এখনো তার মনে নিজের জায়গা করতে পারোনি। সে বলে, আপনিও তো জানেন যে এটা নামে বিয়ে ছিল, সে আমাকে পছন্দ করবে কেন? এই কথার জন্য সে আরো কথা শুনতে থাকে। এমনিতে তার পাপা তাকে এজন্যই কথা শোনাচ্ছিল কারণ জিন খুব রিচ ছিল, আর যদি তাদের সঙ্গে এই ফ্যামিলির সম্পর্ক থাকতো তাহলে তারাও রিচ হয়ে যেত। সাথে বিজনেসে কোঅপারেশনও করে, মানে 3 বছরের মধ্যে যদি তার এখন একটা বাচ্চা হয়ে যেত তাহলে সিং তাকে ছেড়ে দিত নাকি। এসব কথা বলে বলে তাকে খুব বকাঝকা করছিল। আর এই সময় আমরা এটাও জানতে পারি যে তাদের দুজনের বিয়ে কনফিডেন্সিয়ালি রাখার জন্য বলা হয়েছিল, মানে সিংয়াং আর তার বিয়ে হয়েছে এই কথাটা বাইরে কোনো মানুষই জানতো না। তো এত কিছু শোনানোর পর পাপা তাকে জিজ্ঞাসা করে, সে তোমাকে কিছু দিয়েছে? ডিভোর্স নেওয়ার পর সে বলে, সে তো আমাকে অনেক বেশি অ্যামাউন্টও দিচ্ছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। এটা শুনে তার বাবা আরো কথা শোনাতে থাকে। এই পয়েন্টে তার সৎ বোন এসে জিজ্ঞাসা করে, 3 বছরেও তোমার কিছুই হয়নি? কোনো অসুখ ছিল না ওর? সে বলে, এমন কিছুই না, সে শুধু আমার সম্মান করতো, সে খুব ভালো মানুষ, তাই এই ব্যাপারে বাজে কথা বলা বন্ধ করো। এবার এই কথার জন্য আবারও তাকে শুনতে হয়। তার বোন বলে, এত ভালো মানুষ বলে তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন তো তুমি সেকেন্ড হ্যান্ড হয়ে গিয়েছো, তোমাকে বিয়ে করবে কে? এই কথায় তার পাপা বলে, 3 বছর আগে শপিং নামে একটা ছেলে তোমাকে ভালোবাসো, তাই না? সে দোয়া ফ্যামিলির বিজনেসের একটা ব্রাঞ্চ সেলস টিম লিডার। এখন তুমি যখন দোয়া গ্রুপে জিয়াং এর সঙ্গে থাকতে পারলে না, তাহলে দোয়া গ্রুপে যে কাজ করে তার কাছে যাও। তার কাছাকাছি গেলে আমাদের কোঅপারেট করার সুযোগ হবে।
আমি কয়েকদিনের মধ্যে তোমাদের দুজনে একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে দিচ্ছি। সে বলে আমার এখন জাস্ট ডিভোর্স হয়েছে, কিন্তু তার পাপা বলে তাতে কি হয়েছে, ভুলে যেও না তুমি যে কোম্পানি ছেড়ে গিয়েছিলে সেটাই আমি ম্যানেজ করি। এই তর্ক এখানে শেষ হয়ে যায়। এদিকে সিংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে 3 বছরে আপনারা দুজন একসাথে ছিলেন, সত্যি এই সম্পর্ক শেষ হয়ে গেল? সে বলে এটা আমাদের কন্ট্রাক্টের বিয়ে ছিল, আর এর বাইরে সে কখনো বলেনি যে সে আমাকে পছন্দ করে। অবশ্যই এই কথাটা সে নিজেও তো তাকে কখনোই বলেনি, কিন্তু সে তাকে ভালোবাসতো কিনা সেটা জানা ছিল না। যাই হোক, এরপর সে নিজের বাড়িতে যায় এবং পানি খেতে থাকে। সেখানে সে একটা স্টিকার দেখতে পায়, সেটা অবশ্য তার এক্স ওয়াইফ সেখানে লাগিয়েছিল যখন তার একসাথে থাকতো, আর সেটা দেখে তার নিজের এক্স ওয়াইফের কথা খুব মনে পড়ে যায়। কিন্তু এই সময় সে সেখানে তার এক্স ওয়াইফের একটা ব্রেসলেটও পেয়ে যায়। পরের দিন যখন সে নিজের অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে তার ব্ল্যাক কাফলিংস খুঁজতে থাকে, যার ব্যাপারে কোনো হাউসকিপারই জানতো না, কারণ তার সমস্ত জিনিস তার ওয়াইফই অ্যারেঞ্জ করে রাখতো। তো এটা জিজ্ঞাসা করার জন্য সে ইতস্ত করতে করতে তাকে কল করে, সে কলও ধরে। অবশ্যই সে তখন জাও পিয়াং এর সঙ্গে ব্লাইন্ড ডেটে এসেছিল। সে তার কাছে নিজের কাফলিংস এর ব্যাপারে জিজ্ঞাসা করে, সে তাকে বলে দেয় এবং কাফলিংসও পেয়ে যায়। এর বেশি তাদের মধ্যে আপাতত কোনো কথাই হয় না, কিন্তু জাও পিং অবশ্য জিজ্ঞাসা করে কলটা কাটছিল। সে বলে এক ফ্রেন্ডের। তো এরপর তারা কথা বলা শুরু করে। সে বলে আমি 3 বছর আগে তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছিলে, আর এখন তুমি ধোকা খেয়ে আবার আমার কাছে ফিরে এসেছো। অবশ্য তোমাদের ফ্যামিলির অ্যাসেট ভালো, তাই আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তারপর তোমাকে আমাকে সার্ভ করতে হবে। আমার চা পানি যা যা লাগবে তুমি আমাকে দিবে, আর প্রতিদিন আমার পা ধুয়ে দিবে। আমার ফ্যামিলিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। আর ভুলে যেও না আমি তোমার পাপার রিকোয়েস্টে শুধু তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তুমি সেকেন্ড হ্যান্ড। এত কিছু শোনার পর সে কিছুই বলে না। সে বলে তোমার এক্স কি ভালো ছিল না? বাইরে আর কাউকে রেখেছিলে নাকি? সে বলে এমন কিছুই না, সে ভালো মানুষ ছিল, আমি তার যোগ্য ছিলাম না। তো ঠিক আছে, সে তাকে বিয়ে করবে, এটা তো ঠিক হয়ে গিয়েছিল। এই পয়েন্টে তার কাছে একটা মেসেজ আসে, যেখান থেকে সে জানতে পারে যে তাকে একটা পার্টিতে যেতে হবে। তো সে এটাও তাকে বলে তুমি আমার সঙ্গে যাবে, আর একটু ভালো কাপড় পরে যাবে। এত কথা হওয়ার পর সেও সেখান থেকে চলে যায়, কিন্তু এখন তার মনে শুরু হতে লাগে সে ঠিকই বলেছে, সে কিছুই না। এবার এখান থেকে সিন শিফট হয় সেই পার্টিতে। সে তাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল, সেখানে তাদের কফি দেওয়া হয় এবং এটা জানানো হয় যে এই কফি লিমিটেড এডিশনের, যেটা দুয়ান ফ্যামিলি সবাইকে সার্ভ করতে বলেছে। এখন এই দুয়ান ফ্যামিলির কথা শুনে সে চিন্তায় পড়ে যায়। এই পয়েন্টে তার ফিয়ান্সে তাকে দুয়া ফ্যামিলি ব্যাপারে সবকিছু বলতে শুরু করে, কিন্তু সে তখন কিছুই বলে না। কফি পান করতে করতে তার মনে পড়ে যায় সেই মুহূর্তের কথা যখন সে জিং এর সঙ্গে কফি খেত। জিঙ্গাই কফি বানাচ্ছিল এবং তাকে এটাও শেখাচ্ছিল যে কিভাবে কফি বানাতে হয়। সেই সময় সে বুঝতে পারেনি যে তার হাজবেন্ড তাকে এসব কিছু কেন শেখাচ্ছিলেন, তাই প্রশ্নটা সে তাকে করেছিল। এই কথা সে বলেছিল, হয়তো তুমি আমার সঙ্গে শুধু 3 বছর থাকবে, কিন্তু আমি চাই এই 3 বছরে তুমি অনেক কিছু শিখে নাও। তো প্রেজেন্টে সে এসব কিছুই ভাবছিল। তখন অ্যানাউন্স হয় কিং ফ্যামিলির হেড আসছেন এবং তিনি মিস ফ্যাংকে সঙ্গে নিয়ে আসছেন। এখন তাদের সঙ্গে একটা মেয়েকে দেখে সে বোঝা যায় যে হয়তো জিং তার সঙ্গে বিয়ে করতে চাইছে, অর্থাৎ মিস ফাং। এদিকে জাপেং জিং নিয়ে তাদের কাছে যায় এবং নিজের ব্যাপারে তাকে জানায়। এরপর মিস ফাং তাকে বলে আমার বাড়ি ফিরে আসায় এই পার্টি, তুমি আমার জন্য এখানে আসোনি তাই তো? মনে হচ্ছে। এটা শুনে সে বলে না না, এমন না, আর নিজের ফিমেল কম্পানিয়নকে সেখানে নিয়ে আসে। তাকে নিয়ে এসে জিং এর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এই সময় আমরা জানতে পারি তার নাম শেন শিয়ান ফান, যাকে আমরা শেন বলবো, আর সে তাকে নিজের ফিয়ন্সে হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছিল। এটা শুনে জিং এর একদমই ভালো লাগে না। সে বলে ফিয়ন্সে? এই কথায় শেন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন যাও তাকে বকতে শুরু করে, আমি তোমাকে বলেছি কি মাঝখানে কথা বলতে? তো সে চুপ হয়ে যায়। অবশ্য জিং আর তার দিকে তাকিয়েছিল, সে নিজের পেট ধরেছিল। এরপর রেস্টরুমে যেতে চাইছিল, তাই সে চলে যায়। তখন শাও বলে ছেলেদের কত ঝামেলা হয়, তাও না? এটা শুনে জিংয়ের খুব রাগ হয়, কিন্তু কিছুই বলে না। সরাসরি নিজের ফোন বের করে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে সবকিছু নিয়ে আসতে বলে। এদিকে সে জানতে পারে যে তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। সে শাপেংকে কল করে, কিন্তু সে কিছুই শোনে না। সরাসরি বলে যা বলার অন্য কাউকে বলো, আমি বিজি আছি, আর কল কেটে দেয়। এখন সে বলবে তো কাকে বলবে, এটাই ভাবছিল। ঠিক সেই সময় একজন তাকে নিজের স্যুট পরিয়ে দেয়, আর সে আর কেউই নয়, তার এক্স হাজবেন্ড। সে তাকে প্যাড ধরিয়ে দেয় এবং সাথে জিজ্ঞাসা করে, সে বলে তুমি তার ফিয়ন্সে? সত্যি কি? সে কিছুই বলে না, কিন্তু সে বলে আমি জানি ওই লোকটা আমার কোম্পানিতেই কাজ করে, আর সে ভালো মানুষ নয়, তার উপরে ভরসা করা যায় না, তুমি আবারও ভেবে দেখো। সে বলে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমার ব্যাপারে আপনাকে না গলানোর আর কোনো দরকার নেই। কিন্তু সে বলে হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি চাই না তুমি জেনে শুনে গর্তে পড়ো। এই পয়েন্টে সে আবারও তাকে কিছু বলতে চাইছিল। ঠিক সেই সময় মিস ফাং সেখানে চলে আসে এবং তাকে নিয়ে যায়, কারণ তার পাপা লবিতে অপেক্ষা করছিল। আর তাদের দুজনকে এভাবে দেখে সে বোঝা যায় যে এই দুজনের প্যারেন্টস তাদের দুজনে বিয়ে দিতে রাজি। এদিকে তখনই তার কাছে জাপিং এর
মেসেজ আসে, তুমি চলে এসো, আমি যাচ্ছি। এবার এখান থেকে সিন শিফট পরের স্টেপে সে তার স্যুটটা ভালো করে ধুয়ে প্রেস করছিল এবং ভাবছিল যদি তার সঙ্গে তার বিয়ে হয়ে যায় তাহলে ভালোই হবে, সে খুশি থাকবে, কারণ সে নিজেকে তার যোগ্য মনে করতো না। ঠিক এই পয়েন্টে তার পাপা আসে এবং খুব ভালোভাবে তাকে বলে, পার্টিতে তো সে তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে তাই না? সে বলে, আমার তাকে ভালো মানুষ মনে হয় না, আমাকে কি সত্যি তাকে বিয়ে করতেই হবে? এটা শুনে তার বাবা মাথা গরম করে ফেলে, বলে কতজন মানুষের সঙ্গে তুমি দেখা করেছো যে তোমার তাকে ভালো মানুষ মনে হচ্ছে না? আমি জানি না তোমাকে তাকে বিয়ে করতে হবে। সে বলে, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আর আমার সৎমা আর বোন তো আমাকে কখনোই পছন্দ করে না, আপনার সামনে তারা আমাকে এত কিছু বলে কিন্তু আপনি কিছুই বলেন না, কিন্তু বিয়ে অনেক বড় একটা ব্যাপার, আর আপনার বেনিফিটের জন্য আমি এই বিয়ে করব না। এই কথায় তার বাবা খুব বকাঝকা করে, তাকে মারতেও শুরু করে। অনেক মারধর করার পর তাকে বলে দেয়, এই যে কোম্পানিটা তোমার মা মারা যাওয়ার আগে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে, আর ভেবে দেখো যদি এই বিয়ে না হয় তাহলে এই কোম্পানি থেকে তুমি কিছুই পাবে না। তখন তার অনেক চোট লেগেছিল, কিন্তু এখনো সে তার মায়ের কথাই ভাবছিল। তার মায়ের সম্পত্তি ছিল শুধু একটা কোম্পানি, আর সে শুধু নিজের কথা ভেবে তার মায়ের শেষ নিশানাটাকে নষ্ট হতে দিতে পারতো না। ঠিক এই সময় তার কাছে জিয়াং এর মেসেজ আসে, তুমি বাড়িতে কিছু রেখে গিয়েছো? যদি তোমার ঠিক মনে হয় তাহলে কাল দেখা করতে পারি। তো ঠিক আছে, সে পরের দিন তার সঙ্গে দেখা করতে যায়। প্রথমে সে তার কাপড় ফেরত দেয়, এরপর তার নজর তার চোটের দিকে চলে যায়। সে বলে, কি হচ্ছে, তোমার জীবনে কি ঠিক মতো চলছে না? সে শুধু নিজের চোটটা কভার করে নেয় এবং কিছুই বলে না। আর হ্যাঁ, সে বেশ ভয় পাওয়া লাগছিল। এই কথা সে বলে, তুমি এমন কবে হয়ে গেলে? এই 3 বছরে তো তুমি একদমই এমন ছিল না, এত ভীতু টাইপের। আর এই সময় আমাদের তার পাত্র দেখানো হয়, যেখানে সত্যি সে অনেক খুশি ছিল, কিন্তু এখন তার কি হয়েছে? সত্যি কি তার সঙ্গে কোনো সমস্যা আছে? সে বলে, না, এমন কিছুই না। সে বলে, তুমি কি সত্যি ওই জাম্পিং কে বিয়ে করবে? সে বলে, হ্যাঁ, আর মিথ্যে করে জাম্পিং এর অনেক প্রশংসাও করে, কিন্তু জাম্পিং সে তার থেকে অনেক ভালোভাবে চিনত, তাই সে তার কথা বিশ্বাস করে না। সে বলে, আপনি কিছু বলছিলেন না? আমার কিছু জিনিস আপনার বাড়িতে রয়ে গিয়েছে, তাই দিয়ে দিন। এই সময় সে তার ব্রেসলেট হাতে ধরে রেখেছিল, কিন্তু বলে, না, আমার ভুল হয়ে গিয়েছিল। এরপর সে তাকে জানায় যে তার অ্যাকাউন্টে 10 মিলিয়ন ট্রান্সফার করে দিয়েছে। সে বলে, এই টাকা কোনো থ্যাংক ইউ বলার জন্য নয়, এটা তোমার ইমার্জেন্সির জন্য, আর তোমার যদি এই টাকা দরকার না হয় তাহলে তুমি ফিউচারে আমাকে ফেরত দিয়ে দিও, কিন্তু আপাতত প্লিজ মানা করো না। তো ঠিক আছে। এই পয়েন্টে সে বলে, বাড়িতে পাপা জাম্পিং বিয়ের ব্যাপারে ডিসকাস করছে, তাই আমি যাই। এই বলে সে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে তাকে থামায়। সে গিয়ে তাকে বলে, আমার প্রমিসটা ভুলে যেও না, আমি তোমাকে সবকিছুই দিতে পারি, আমি তোমার সঙ্গে যে কোনো কিছুই করতে পারি, তোমার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে বলো। সে বলে, থ্যাংক ইউ, কিন্তু আমরা আজ থেকে আর দেখা না করলেই ভালো হবে। এত কথা বলে সে চলে যায়, কিন্তু তার মনে চলছিল সে সিঙ্গার লাইফে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে চায় না। সে শুধু চাইছিল তার লাইফ শান্তিতে কাটুক এবং সে মিস ফাংকে বিয়ে করুক। এদিকে তার মুখ থেকে এই কথাগুলো শুনে জিংয়ের একদমই ভালো লাগেনি, কিন্তু সে কিছুই বলে না। এদিকে সে বাড়িতে আসে, সেখানে সত্যি জাম্পিং আর তার পাপা ড্রিঙ্ক করছিল, আর তার পাপা জাম্পিং কে বলেছিল, সামনে গিয়ে যদি সে তোমার কথা না মানে তাহলে তাকে মারতেও পারো, আর তার উপরে চিৎকার করতেও পারো, কোনো সমস্যা নেই, তুমি তার সঙ্গে যা ইচ্ছে করতে পারো। এটি শুনে তার একদমই ভালো লাগে না। তখন সে উপরে যেতে শুরু করে, তখন তার বোন তাকে টোকা দিয়ে বলে, তোমার হাজবেন্ড কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে সে তাকে টেনে নিয়ে আসে, বলে, এত দেরি করে কেন এলে? আমার পিছনে বাইরে কারোর সঙ্গে দেখা করছিলে? এইসব বলতে বলতে সে তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে তাকে ধাক্কা দেয়, যার কারণে সে খুব রেগে যায়। সে বলে, 3 বছর অন্য কারোর সঙ্গে শুয়েছো, তারপর আমি তোমাকে বিয়ে করছি তাই না? সে বলে, বকবক করো না। এই কথায় সে তাকে আরো কথা শোনাই। তখন তার বাবা বলে, ওকে ওয়াইন ঢেলে দাও, নিজের ফিউচার হাজবেন্ডকে কিভাবে ট্রিট করতে হয় সেটা তো তোমার জানা উচিত তাই না? তার মন তো চাইছিল না, কিন্তু তার মায়ের নামে আরো তাকে হুমকি দেওয়া হয়, তাই সেই কাজটা করে। তাকে ড্রিঙ্ক অফার করে গ্লাসে ঢেলে দেয়, কিন্তু সে জোর করে তাকে সেটা পান করিয়ে দেয়, আর সে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। এদিকে তার স্টেপ মম এই সুযোগের ফায়দা নেওয়ার জন্য শাপিংকে বলে সে তো তার রুমে যায়। সে স্পেশালি খুব ভয় পেয়ে যায়, তাকে বাইরে যাওয়ার জন্য বলে, কিন্তু অবশ্য সে বাইরে যাওয়ার জন্য ভিতরে আসেনি। সে বলে, আমি চিৎকার করে আমার বাবাকে ডাকবো, কিন্তু সে বলে, তোমার বাবা নিজে ড্রিঙ্ক করে পড়ে আছে, আর বলো তো জীবনে কখনো সে তোমার কেয়ার করেছে যে আজ করবে? এই কথা বলতে বলতে সে তার কাছে আসতে থাকে, সে তাকে ধাক্কা দেয় এবং ব্রাশ দিয়ে তাকে ভয় দেখাতে থাকে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখন তার রিয়েলাইজ হয় সে কি করছে। সে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর এই সময় সে তাকে একটা থাপ্পড় মারে। তখন সে ঠিক করে নেয় যে এবার সে তাকে শেষ করেই দিবে। শুধু কথা শোনাচ্ছিল না, সাথে তার গলাও জোরে চেপে ধরেছিল। এদিকে সিংহের মন অস্থির হয়ে উঠেছিল, বারবার তার চোটের কথা মনে করছিল। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, গাড়ি ঘুরিয়ে তার বাড়ির দিকে যাও। এদিকে সে নিজের জীবন আর মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিল। এমন
এমন লাগছিল যেন সে নিজের শেষ নিঃশ্বাসই দিয়ে ফেলেছে। কিন্তু সেই সময় তার শিয়াং এর কথা মনে পড়তে সে সাহস করে তাকে আহত করে এবং বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে যায়। সে তার পিছু নেয়। এদিকে সিং তো আসছিলই, কিন্তু মাঝপথে ট্রাফিকে আটকে যায়। তাই সে গাড়ি থেকে নেমে হেঁটে তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। এদিকে সেও দৌড়াচ্ছিল। সে সেখানে গিয়ে তাকে মারতে শুরু করে। সিনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, সে চিৎকার করছিল। তাই তার মুখে হাত দিয়ে দেয় যাতে তার আওয়াজ কেউ শুনতে না পায়। এদিকে সিং আর সামনে যায় না, সেখান থেকে ফিরে যায়, কারণ এখন তার মনে হচ্ছিল হয়তো সে সেনের লাইফে একটু বেশি ইন্টারফেয়ার করছে, যেটা সে নিজেও চায় না। এদিকে সে কোনো মতে তার হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। আর এটা দেখে সবার আগে জাম্পিং সেখান থেকে পালিয়ে যায়। জিং এদিক ওদিক দিয়ে চলে যায়, কিন্তু তার নজর তার উপরে পড়ে না, যদিও সে তার কথাই ভাবছিল। এবার এখান থেকে সিন শিফট হয় 3 মাস পরে। সে এখনো তার এক্স ওয়াইফের ভুলতে পারেনি। তার হাউসকিপার তো তার কাপড়ও অ্যারেঞ্জ করে রাখছিল। এটা দেখে তার সেনের কথাই মনে পড়ে যায়, কিভাবে সে পাপাজের সঙ্গে খেলতো। একদিন তার বার্থডে, সে তার উপর রাগ করে বলে, আপনি আমাকে কেন বলেননি যে আজ আপনার বার্থডে? সে বলে, আমার ফ্যামিলি মেম্বাররা প্রায় বাইরে থাকে, তাই আমি কখনো নিজের বার্থডে সেলিব্রেট করিনি। কিন্তু সে তার জন্য কিছু করতে চেয়েছিল, আর সে করেও। কেক কেনার টাইম ছিল না, তো কি হয়েছে, কেকের সাবস্টিটিউট দিয়ে কাজ চালিয়ে নেয়। আর এটা দেখে তারও খুব ভালো লেগেছিল। এদিকে আমরা শিনকে দেখি যে হসপিটালে ছিল, আর 2 নার্সের কথা আমরা জানতে পারি যে সে 3 মাস ধরে কোমাতেই ছিল। তার ফ্যামিলিকেও কল করা হয়েছিল, কিন্তু কারো তার জন্য কোনো চিন্তাই ছিল না। আর তার মেডিকেল বিলও এই হসপিটালের ডিন দিচ্ছিলেন। যদি তিনি সেটা না করতেন তাহলে কি হতো কে জানে। এদিকে এই সমস্ত কথাই শিন শুনছিল। নিজের ফোন চেক করে প্রথমে সে তার পাপার মেসেজ দেখে, যেখানে সে বলেছিল, তুমি যদি শাপিংকে বিয়ে না করো তাহলে তুমি আর কোনো কাজের নাই, আর আজ থেকে তুমি আমার মেয়েও নাই। অবশ্যই এই মেসেজ দেখে সে খুব একটা অবাক হয় না, কারণ নিজের ফ্যামিলির কাছ থেকে সে এমনটা এক্সপেক্ট করেছিল। কিন্তু সিনেরও মেসেজ এসেছিল। সে তার হালচাল জিজ্ঞাসা করছিল তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? এদিক ওদিক থেকে কোনো রিপ্লাই আসছিল না, তবু সে টাইম টু টাইম মেসেজ করছিল, তোমার শরীর কেমন? বেশি ঠান্ডা পড়লে বেশি কাপড় পরতে ভুলবে না, তোমার পিঠ বেশি সহ্য করতে পারে না, তাই বেশি ড্রিঙ্ক করো না। তার মনেও চলছিল যে সে তো বলেছিল ডিভোর্সের পর তার 2জন ফ্রেন্ড থাকবে, তাহলে সে রিপ্লাই করছে নাই বা কেন? কিন্তু সে কিভাবে জানবে যে সে তো হসপিটালে ভর্তি? কিন্তু এতদিন পরও এই সমস্ত মেসেজ দেখে সে রিপ্লাই করে না, কারণ সে তাদের দুজনের আর মিস ফাং এর মাঝখানে আসতে চায় না। আর এখন সে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গিয়েছিল। যদিও সিং সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু তার মাথায় শুধু এটাই চলছিল যে সেন তাকে রিপ্লাই করছে না কেন। কিন্তু আবারও এই দুজনের কেই একে অপরকে দেখতে পায় না। এদিকে তার আর তার অ্যাসিস্ট্যান্টের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে শাপিংকে প্রমোট করা হয়েছে। সেটাও আজ নয়, 3 মাস আগে করা হয়েছিল। এর কারণ সে প্রমোশনের যোগ্য ছিল বলে নয়, বরং তার ধারণা ছিল সেনের সঙ্গে তার বিয়ে হয়েছে, তাই সে যদি বেশি কামায় তাহলে সেনের কোনো প্রবলেমই হবে না। কিন্তু এদিকে সেন আসলে ভাবছিল এখন সে থাকবে কোথায়, কারণ সেন ফ্যামিলিতে সে আর ফিরতে পারবে না। তখন তার মনে পড়ে যায় শিয়াং তার অ্যাকাউন্টে 10 মিলিয়ন ট্রান্সফার করেছিল, তাই না? এই টাকা সে এখন ইউজ করতে পারবে। কিন্তু নিজের অ্যাকাউন্ট চেক করে দেখে অ্যাকাউন্ট খালি। এই সময় সে তার বাবাকে কল করে, সেই টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে, যার উত্তরে সে বলে, তোমার টাকা আমার টাকা হয়েছে, আর আমি যদি এটা ইউজ করে থাকি তাহলে এতে কিছুই ভুল নেই। সে বলে, আমার টাকার দরকার, এখন কি আমাকে সামান্য কিছু টাকা দিতে পারবে? তার বাবা পরিষ্কারভাবে মানা করে দেয়। সে বলে, তোমার 3 মাসের হসপিটালে বিল কে পে করেছিল এই টাকাতে, সেটাই মনে করো। আর কল কেটে দেয়। কিন্তু শিন জানতো এই টাকা তার বাবা পে করেনি। কিন্তু এটা জানার পরও সে ফোনে আর কোনো তর্ক করে না। সে একটা কফি শপে কাজ শুরু করে দেয়। অবশ্য তাকে কফি বানানো শিখিয়েছিল তার হাজবেন্ড, আর আজ সেই স্কিলটাই তার কাজে আসছিল। এভাবে তার জীবন কাটছিল। একদিন তার ম্যানেজার তাকে জানায় একটা বড় অর্ডার এসেছে, 30 কাপ কফি প্রিপেয়ার করে দোয়ান গ্রুপ হেডকোয়ার্টারে নিয়ে যেতে হবে। দোয়ান গ্রুপের নাম শুনে সে হেজিটেট করছিল, সেখানে যেতে চাইছিল না। কিন্তু তার ম্যানেজার তাকে বলে, যাও, টাইম কেন ওয়েস্ট করছো? তো ঠিক আছে, সে সেখানে যায়। আর রাস্তায় একটা ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। তার সব কফি তো নষ্ট হয়ই, সাথে সেও পড়ে যায়। এবার শুরু হয় তামাশা। একজন নিশ্চাপে সে তার উপর রেগে যেতে শুরু করে, কারণ এই কফিগুলো যাদের জন্য দরকার ছিল তারা সবাই অপেক্ষা করছিল। তারা মিটিং এর জন্য কনফারেন্স রুমে বসেছিল। তখন সে ক্ষমা চায়, কিন্তু ম্যানেজার এখন তার কাছে টাকা চাইছিল। একটা তো সমস্ত কফি নষ্ট করার জন্য, আর দ্বিতীয় কোম্পানির ফ্লোর নোংরা করে দেওয়ার জন্য। সে বলে, আমার কাছে এত টাকা নেই, মাসের শেষে আমি স্যালারি পাবো, তখন আমি সব টাকা পে করে দিব। কিন্তু সেই ব্যাপারে রাজি ছিল না। সেনের কাছে যত টাকা ছিল সেটাও সে তাকে দিয়ে দিচ্ছিল, কিন্তু সে সেটাও নেয় না। আমি তোমাদের মতো মানুষদের ভালো করেই বুঝি, একবার এখান থেকে চলে গেলে তুমি আর টাকা দিতে আসবে না। এভাবে কথা বলতে বলতে তাকে খুব বকাঝকা করতে থাকে। এই তামাশা দেখে সিং আসে, আর তাকে দেখে পিছনে লুকিয়ে যায়, যার কারণে আবার সিং তাকে দেখতে পায় না।
তবে হ্যাঁ, সিং জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তখন সে জানতে পারে আসলে সেখানে কি ঘটছে। এই কথা সে ওই স্টাফকে বকতে শুরু করে। সে বলে তুমি এই কোম্পানিতে কাজ করো তাই না? আমরা এত ছোট একটা অ্যামাউন্ট নিয়ে কবে থেকে এভাবে তর্ক করতে শুরু করেছি। এরপর সে সেনকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? আমি কি আমার সেক্রেটারিকে বলবো তোমাকে হসপিটালে নিয়ে যেতে? সে বলে না না, দরকার নেই। আর যত টাকা ছিল সেখানে রেখে সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন সিন একটা নোট তুলে নেয় আর সে নোটের উপরে সে এক স্টিকার দেখতে পায় যেটা সিন আগেই বাসনপত্র লাগাতো। এটা দেখে সে তাড়াতাড়ি তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েটাকে খোঁজ নিতে। আর রাতে বাড়িতে বসে শুধু তার কথাই ভাবছিল। ঠিক তখন সে একটা পেন্টিং দেখতে পায় যেটা তারা দুজন মিলে এঁকেছিল। আর এটা তাদের দুজনের জন্যই খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। দুজনেই খুব খুশি ছিল। আর এটা ভাবতেই এখনো তার মুখে একটা হাসি চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর আবার রিয়েলিটিতে ফিরে আসে। ঠিক তখন তার কাছে কল আসে এবং তাকে জানানো হয় যে ওই মেয়েটা মিশনই ছিল আর বর্তমানে সে কোনো কফি শপে কাজ করে। সেটা তারা জানতে পেরেছে। সে কোথায় থাকে সেটাও জানায়। সাথে 3 মাস আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও জানায়। মানে তার ভালো সময় যাচ্ছিল না, এটা তো সে বুঝাই গিয়েছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে কাল আমাকে নিয়ে যাবে যেখানে সে কাজ করে। অ্যাসিস্ট্যান্ট বলে কাল আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। সে বলে শুধু ক্যান্সেল করে দাও। আর খুব কাঁদতে থাকে। এদিকে পরের দিন সে তার শপে আসে, ভিতরে যায় না, বাইরে থেকেই দেখে। কারণ সে ভাবছিল কোনো মেয়ে চাইবে না তার এক্স হাজবেন্ড তাকে এত খারাপ অবস্থায় দেখুক। তাই তাকে দেখে সেখান থেকে ফিরেই যাচ্ছিল। ঠিক তখন তার নজর পড়ে সাউপিং এর উপর। সে সেনের বোনের সঙ্গে সেখানে ঘুরছিল। তো সে তার পিছনে যায়। দিকে সে কফি শপে আসে, ওয়েটারকে ডাকে। আর যখন সেনকে দেখতে পায় তখন তো তার মাথায় খারাপ হয়ে যায়। তার বোন বলে তুমি তো বলেছিলে সে পালিয়ে গিয়েছে, তাহলে এখানে কি করছে? এরপর সে নিজের বোনকে বলে তুমি তো 3 মাস আগে তার সঙ্গে বিয়ে করতে চাইছিলে না, এখন আবার কি হলো? সে বলে বক বক করো না, ওর প্রমোশন হয়েছে, কোম্পানির ম্যানেজার হয়ে গিয়েছে। সেটাও 3 মাস আগে প্রমোশন হয়েছে, তাহলে আমি কিভাবে মানা করতাম? এই কথায় সে সংপিয়ংকে বলে বাকিরা জানে না তুমি কি করেছো, কিন্তু তুমি তো জানো তুমি কি করেছো। এটা শুনে সে তার উপর চিৎকার করতে শুরু করে, বলে আমি কিছুই করিনি, তুমি সেকেন্ড হ্যান্ড ছিলে, তোমার সঙ্গে এমনই হওয়া উচিত ছিল। সে বলতে চাইছিল 3 মাস আগে সে কি করেছিল, কিন্তু সে হাত তুলে ফেলে। কিন্তু এবার নয়। সেখানে সিং শুধু আসেই না, তাকে মারতেও শুরু করে। তার সাথে তাকে বলে পার্টনারের দায়িত্ব হয় নিজের পার্টনারকে এমন ভাবে তৈরি করা যাতে তার কনফিডেন্স বাড়ে, তার বদলে তাকে সব জায়গায় অপমান করা নয়। সে কিছুই বলে না। শপিং তাকে বলতে শুরু করে যে সে তাদের কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, যাকে সে নিজে প্রমোট করেছে। কিন্তু সে বলে আমি যা করেছি খুব ভেবেচিন্তে করেছি, এর মধ্যে কোনো ডিসআন্ডারস্ট্যান্ডিং নেই। এই কথায় সে আবার সেনের ব্যাপারে কথা বলতে শুরু করে। সে বলে এটা আমার ফিয়ন্সে, আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম না, বিয়ের আগে এটা পালিয়ে গিয়েছিল। এর মানে সে জাম্পিংকে বিয়ে করেনি। সে জিজ্ঞাসা করে তাই? সে কিছুই বলে না। কিন্তু শপিং বলতে থাকে এই আবর্জনাকে কে বিয়ে করবে? জানি না ওর এক্স হাজবেন্ড কেমন ছিল, সেও তো ওকে ধোকা দিয়ে দিয়েছে। এভাবে কথা বলতে বলতে সে তার অনেক বদনাম করতে শুরু করে। কিন্তু সেনের বোন তাকে সেখান থেকে নিয়ে যায়, কারণ সে জানতো এখন আর বেশি কথা বলে তার মুখ ভেঙে দেওয়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। এদিকে সে তার হাত ধরে সরাসরি নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসিয়ে দেয়। তারপর সিং এর সঙ্গে কথা বলা ছিল, কিন্তু প্রথমে নিজের অ্যাসিস্ট্যান্টকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে তুমি এখানে কি করছো? আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম সে টাকার কি হলো? সে একদমই বলতে চাইছিল না, কিন্তু তারপরও তাকে বলতে হয়। সে বলে আমি শপিংকে বিয়ে করিনি, তাই আমার ফ্যামিলি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে এবং সমস্ত টাকাও নিয়ে নিয়েছে। নিজের খরচ চালানোর জন্য আমি এখানে কাজ করছি। তো সে তার কার অ্যাক্সিডেন্টের ব্যাপারেও জিজ্ঞাসা করে। সে বলে আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তাই আপনাকে এসব বলার কোনো দরকার নেই। কিন্তু তারপর সে তাকে জিজ্ঞাসা করে। সে বলে তোমার সঙ্গে এত কিছু হচ্ছিল, তুমি আমার কাছে আসোনি কেন? আমি তোমাকে এত কিছু দিতে চেয়েছিলাম, তুমি সবকিছু নিতে মানা করে দিয়েছিলে। সে বলে এভাবে জীবনযাপন করা কি ভুল আছে? সে বলে নিজেকে সাপোর্ট করার জন্য সারাক্ষণ এত কাজ করে যাচ্ছ, রেন্টের বাড়িতে থাকছো। এই কথায় দুজনের মধ্যে একটু তর্ক হয়। কিন্তু সে বলে আমার সঙ্গে আমার বাড়ি চলো আর আমাকে এক একটা করে সবকিছুই বলো। ওই সময় তোমার সঙ্গে যা যা হয়েছিল। হ্যাঁ, সে তার সঙ্গে যেতে চাইছিল না, কিন্তু এবার তাকে যেতেই হয়। বাড়ি যাওয়ার পর সে তার জুতা চেঞ্জ করে দেয়, তাকে দুধ দেয়, তাকে ড্রিঙ্ক দেয়, তার ক্ষুধা লেগে থাকতে পারে এই ভেবে তার জন্য খাবার বানাতেও যায়। তখন সে একটা ছবি দেখতে পায় জিংয়াং আর মিস ফাং এর। কিছুক্ষণ পর সে খাবার বানিয়ে নিয়ে আসে বাড়িতে। বেশি কিছু ছিল না, তাই শুধু নুডলস বানিয়েছিল। এমনিতেও সে তখন খেয়াল করে সে যে স্টিকারটি লাগিয়েছিল সেটা এখনো সেখানেই ছিল, মানে সে সেই স্টিকারটা সরায়নি। কিন্তু সে কিছুই বলে না। দুজন একসাথে খাবার খায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার উপরে ভরসা করো? সে বলে হ্যাঁ। তখন সে বলে তাহলে বলো ওই সময় কি হয়েছিল? এই কথায় সে 3 মাস আগে তার সঙ্গে যা যা হয়েছিল সবকিছুই বলে দেয়। শপিং কি করেছিল এবং কি করার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও বলে। এই কথা শুনে তার খুব খারাপ লাগে। আর
এখন সে তাদের কাছ থেকে বদলা নিতে চায়, সবার থেকে। সেটা শপিং হোক, কিংবা তার পাপা, কিংবা তার স্টেপ মম হোক বা স্টেপ সিস্টারই। সে বলে এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু সে বলে সম্পর্ক আছে, তুমি আমার এক্স ওয়াইফ, আর তোমার জীবন আর তোমাকে ভালো জীবন যাপন করতে হবে। এই কথাই সে বলে কিন্তু আমি বদলা নিতে চাই না, আমি শান্তির জীবন চাই। কিন্তু সে বুঝতে পেরেছিল সে কেন এই কথা বলছে। তার পাপা এমনই ছিল, তার মায়ের নাম নিয়ে সবসময় তাকে হুমকি দিত। তাই সে যদি কিছু করে তাহলে তার পাপা সত্যিই তার বলা কাজ করে দিতে পারে। কিন্তু তারপরও তার কাছে একটা উপায় ছিল যেটার মাধ্যমে সে বদলা নিতে পারে, আর নিজের কনসার্ন কথাবার্তা দিয়ে সে তাকে বদলা নেওয়ার জন্য রাজিও করিয়ে ফেলে। সেটাও বলে যে তারা কিভাবে এসব করবে। শপিং এর বস ছিল সে, আর তার সেন ফ্যামিলি তো তার কাছ থেকে বেনিফিট চাইছিলই, আর এই জিনিসের জন্য তারা তার সৎ বোনকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। হ্যাঁ, তবে সে তার কাছে শুধু এতটুকু রিকোয়েস্ট করে যে যতদিন পর্যন্ত সে তার বদলা নিবে ততদিন যেন সে তার এই বাড়িতেই থাকে। আর সে যেভাবে সবকিছু ছেড়ে গিয়েছিল সবকিছু ঠিক সেভাবেই ছিল। তখন সে বলে আমি সোফায় ঘুমিয়ে যাব, আপনার কোনো সমস্যার কথা না। কিন্তু সে বলে আমি এমন মানুষ নয় যে নিজে এক্স ওয়াইফকে সোফায় শোয়াবো। এবার এখান থেকে সিন শিফট হয় পরের দিন সকালে। সে আবার রেডি হয়ে নিজের কাজে যাচ্ছিল। সে তাকে বলে তোমার সেখানে কাজ করতে ভালো লাগে? সে বলে হ্যাঁ। আর সে এক্সপ্লেন করতে শুরু করে কেন তার সেখানে কাজ করতে ভালো লাগে। এই কথা সে বলে ঠিক আছে, আজ থেকে ওই সব তোমারই, তুমি যেভাবে চালাতে চাও সেভাবেই চালাতে পারো। আর এর বদলে তাকে প্রতিদিন 1 কাপ করে কফি খাওয়াতে হবে। তো চলো। আপাতত সে তাকে তার শপে নিয়ে যায়, আর তার কথা অনুযায়ী সে তাকে কফিও খাওয়ায়। এখন সে নিজের কাছে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এই সময় সেখানে তার সৎ বোন আসে। তাকে দেখে সিং তাকে নিজের কাছে ডাকে, সাথে কফি খাওয়ার কথাও বলে। সে খুব খুশি হয়ে যায়। শ্যান তাকে কফি সার্ভ করে, আর এখন তারা দুজন কথা বলা শুরু করে। তার বোন তাকে জিজ্ঞাসা করে আপনি কি তার সঙ্গে আবার বিয়ে করার কথা ভাবছেন? সে বলে আমি তো আমার পুরনো বন্ধুর কাছেও ফিরে যাই না। তারপর সে বলে তাহলে সে তোমার এক্স ওয়াইফ। সে বলে তাহলে আপনি এখানে কি করতে এসেছেন? যার উত্তরে সে বলে অবভিয়াসলি তোমার সঙ্গে দেখা করতে। এখন এই কথা তার বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সে তার অনেক বদনাম করতে শুরু করে এবং বলে তোমাকে এই শপিং এর সঙ্গে দেখলে আমার খুব খারাপ লাগে। এটার মানে তো এটাই তাই না যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে। এমনিতেও সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার পার্সোনাল পার্টনার হতে চাও? এটা শুনে তার মনে তো লাড্ডু ফুটতে শুরু করে, কারণ পার্সোনাল পার্টনার আর গার্লফ্রেন্ডের মধ্যে বেশি পার্থক্য নেই। আর যদি সে তাকে বিয়ে করতে পারে তাহলে তার কাছে শুধু টাকাই টাকা থাকবে। সে সঙ্গে সঙ্গে তার পার্সোনাল পার্টনার হতে রাজি হয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে আর কিছু? সে বলে বেশি কিছু না, কিন্তু শপিং এর ব্যাপারে সে বলে আমি আজই তার সঙ্গে ব্রেকআপ করে দিব, কিন্তু তার আরো একটা ফেভার দরকার ছিল। সে বলে তুমি তো জানো তোমার বোন আর আমি একসময় নামের হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আর এই শপিং আমারই কোম্পানি কাজ করে, এটা তুমি জানো। তাই এখন আমি চাই না যে আমাদের দুজনের সম্পর্কের মাঝে সে থাকুক। এই জন্য তোমাকে আমাকে বলতে হবে 3 বছর আগে কি হয়েছিল এবং সেনের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। এই ব্যাপারে সমস্ত ডিটেল আর সমস্ত এভিডেন্স আমার চাই। আর একবার এই ম্যাটার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে 10 মিলিয়ন দেবো। এটা শুনে সে তো অবশ্যই রাজি হয়ে যায়। তাকে মেকশিওর করে যে এই কাজ করে দিবে সে, এবং সেখান থেকে চলে যায়। এদিকে এখন সে খালি বসেছিল, তাই সে গিয়ে সেনকে হেল্প করতে শুরু করে। তার বদলে বাসন ধুয়ে দেয়। এই পয়েন্টে সে তাকে জিজ্ঞেস করে আপনি ওকে কি বললেন? সে বলে ও শপিং এর সঙ্গে আসছে শুধু এই জন্য যে তার প্রমোশন হয়েছে, তো সে টাকায় তাকে নষ্ট করা যেতে পারে। সে বলে আপনি তাকে টাকা দিচ্ছেন? সে বলে তুমি তাকে টাকা দিও না, না হলে আমি আপনাকে পে ব্যাক করতে পারবো না। সে বলে দরকার নেই। এই কথা সে বলে আপনার কোম্পানিতে যেতে হবে না? সে বলে না। সে বলে আপনাকে মিস ফাংকে খুঁজতে যেতে হবে না? সে বলে আমি কেন তাকে খুঁজতে যাব? এর মানে কি সেটাও সে বুঝতে পারে না, কিন্তু সে তার হাত থেকে বাসন নিয়ে নেয়, কারণ সে নিজের কাজ নিজেই করতে পারে। এরপর তাকে চলে যেতে বলে। আর হ্যাঁ, সে বলে আমি রাতে আসবো তোমাকে পিক আপ করার জন্য। রাতে আমরা সেনের বোনকে দেখতে পাই। তার তো খুব মজা লাগছিল, কারণ সিং এর সঙ্গে থাকা যে স্বপ্ন সে দেখেছিল সেটা যেন সত্যিই হতে যাচ্ছিল। কিন্তু ঠিক আছে, আপাতত তাকে নিজের কাজটা কমপ্লিট করতে হবে। সে জাম্পিং কে দেখা করার জন্য ডাকে, তার সঙ্গে অনেক রোমান্টিক কথা বলে, তাকে ড্রিঙ্ক করা এবং ধীরে ধীরে সবকিছু বের করে নেয়। আর অবভিয়াসলি সে সবকিছু রেকর্ডও করছিল। এদিকে তারা দুজন বাড়িতে আসে। সে আবার তার সিদ্ধান্ত চেঞ্জ করাতে চায়, কিন্তু সে মানা করে দেয় এবং তার উপরে আরো একটা কষ্ট দেওয়ার মতো কথা বলে। সে বলে আজকের পর আপনি শপে আসবেন না। এই কথা সে খুব রেগে যায়। সে বলে আমি তোমাকে বলেছিলাম না তোমাকে প্রতিদিন আমাকে কফি খাওয়াতে হবে, এটা একটা রুল, আর রুল ভাঙবে না। সে তাকে বোঝায় কেন সে এই কথা বলেছে। তার এত বড় কোম্পানি, সে যদি এভাবে নিজের টাইম নষ্ট করতে থাকে তাহলে কোম্পানি কিভাবে চলবে? কিন্তু সে বলে আমার কোম্পানি গাধারা কাজ করে না। এভাবে কথা বলতে বলতে তারা একটু ক্লোজও এসেছিল, কিন্তু সে শাওয়ার নিতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফোনে কথা বলছিল, ঠিক তখন তার পড়ে যাওয়ার শব্দ আসে। সে সঙ্গে সঙ্গে সেখানে যায়, দেখে সে পড়ে গিয়েছে এবং চোট লেগেছে। তাকে কোলে তুলে এনে বেডে বসায় এবং তার পায়ে
ব্যান্ডেজও করে দেয়। হ্যাঁ, সে মানা করছিল কিন্তু তারপরও সে করে দেয়। তখন সে তাকে নিজের ইচ্ছায় কিস করে। কিছুক্ষণ সে মানা করেনি, কিন্তু হঠাৎ তার রিয়েলিটিতে মনে পড়ে যায়। সে তাকে দূরে সরিয়ে দেয়। সে বলে আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ নয়, আবার লাভার্সও নয়, তাই এটা ভুল। সে তাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু সে সরাসরি বলে বাইরে যান। তো সে কিছুই বলে না, শুধু চলে যায়। সেনের বোনের কল আসে। সে জানায় যে তার বলা কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখন সে জিজ্ঞাসা করে আপনার ওই রেকর্ডটা কবে লাগবে। সে বলে কাল। পরের দিন আবার সে কফি শপে তার জন্য অপেক্ষা করে। সে আসে, তাকে রেকর্ডটাও দিয়ে দেয়। আর যখন সেটা নিচ্ছিল তখন সে তার হাত টাচ করে, যেটা তার ভালো লাগেনি, কিন্তু সে কিছুই বলে না। শুধু সেই সময় একটা কার্ড বের করে যার মধ্যে 10 মিলিয়ন ছিল। এরপর তাকে আবার বলে এখন তুমি জানো তোমাকে কি করতে হবে। সে বলে হ্যাঁ আমি জানি। সে সঙ্গে সঙ্গে উঠে সেখান থেকে চলে যায়, কিন্তু হ্যাঁ, সে নিজের হাত পরিষ্কার করে সে হাঙ্কিং ফেলে দেয়, কারণ সে তাকে টাচ করেছিল। সে বাইরে গিয়ে শপিং কে কল করে এবং তার সঙ্গে ব্রেকআপ করার কথা বলে। এই কথায় দুজনের মধ্যে অনেক তর্ক হয়। সেই কারণ জানতে চায় কেন সে তার সঙ্গে ব্রেকআপ করছে। সে বলে তুমি খুব বেশি আনোয়িং, আমার তোমাকে ভালো লাগে না, কিন্তু এটা তো কোনো রিজন না। সে আবার তাকে জিজ্ঞাসা করে। সে বলে আমি অন্য কাউকে পছন্দ করি, আর কল কেটে দেয়। এদিকে সেনের উপর তার খুব বেশি রাগ হয়, কারণ তার মনে পড়ে যায় এই সবকিছু সেনের কারণেই হয়েছে। তাই এবার সে সেনের কাছ থেকে বদলা নিবে। সে মিস্টার সিং নামের একজনকে কল করে এবং বলে তোমার অন্য টাইপের মেয়ে পছন্দ ছিল তাই না, আমার কাছে একজন ইয়ং ডিভোর্স মেয়ে আছে, হয়তো তোমার পছন্দ হবে। এইসব কথা বলার কিছুক্ষণ পরে সে তার কফি শপে পৌঁছে যায়। সে তাকে খুব ভালোভাবে বলে আমার একজন বন্ধু আছে যার বাইরে একটা টিভি চলছে, সেখানে কফি বানানোর জন্য একজন মানুষ দরকার, তাই আমার সঙ্গে চলো। সে যেতে মানা করে। এতে সে রেগে যায় এবং তাকে কথা শোনাতে থাকে। তারপর আশেপাশে দেখে সেখানে কেউই নেই, তাই সে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। এই সময় একটা ফ্লাওয়ার পট অবশ্য ভেঙে যায়। এদিকে তারা চলে যাওয়ার পর সিং সেখানে আসে। পুরো জায়গায় তাকে খুঁজতে থাকে। তখন তার নজর পড়ে ভাঙা ফ্লাওয়ার পটের উপরে, তাই সে বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। সে তাকে কল করে। এদিকে তার ফোনে কল বাজছিল, কিন্তু শপিং তার ফোনটা ফেলে দেয়। সে ফোনটা নেওয়ার চেষ্টা করছিল, এরপর তাকে অচেতন করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে সিং সঙ্গে সঙ্গে সার্ভেলেন্স ক্যামেরা চেক করতে বলে। এদিকে তাকে একটা হোটেলের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ক্যামেরা সেট করা হয়। এরপর ওই লোকটাকে কল করে জানিয়ে দেওয়া হয় মেয়েটাকে সেখানে নিয়ে আসা হয়েছে। এদিকে অবশেষে তারা সে হোটেলের ঠিকানা জানতে পারে। সেও সেখানে চলে যায়। হোটেলে গিয়ে দুজনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই দুজনকে এই হোটেলে এসেছে। স্টাফ কনফার্ম করে দেয় হ্যাঁ তারা এসেছে এবং 1808 নম্বর রুমে আছে। আর কিছুক্ষণ আগে ওই রুমে আরো একজন লোক গিয়েছে, সেটাও জানায়। ওই লোকটা মিস্টার জ্যাং, কোনো কোম্পানি, সেটাও জানায়। তো সেখান থেকে যাওয়ার সময় সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই কোম্পানির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিতে, কিন্তু তার আগে তাকে ওই রুমে পৌঁছাতে হবে। এদিকে ওই লোকটা সেনের উপরে হামলা করতে যাচ্ছিল। ঠিক সেই সময় সে সেখানে এসে তাকে ধরে ফেলে। তার এক্স ওয়াইফের কোনো ক্ষতি হতে দেয় না। ওই লোকটাকে খুব মারধর করে এবং নিজের অ্যাসিস্ট্যান্টকেও তাকে উচিত শিক্ষা দিতে বলে। এরপর তাকে বলে বেডে যে মেয়েটা শুয়ে আছে সে আমার এক্স ওয়াইফ। এই পয়েন্টে অ্যাসিস্ট্যান্টের নজর ক্যামেরার দিকে যায়। সেই ক্যামেরাটা ভেঙে দেয়। এরপর তাকে আবার মারধর করা হয়। তারপর অ্যাসিস্ট্যান্ট তাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে সে তাকে সরাসরি কিস করতে শুরু করে। অবভিয়াসলি সেও মানা করে না। সে তাকে জিজ্ঞেস করে আপনি এত দেরি করে এলেন কেন। অবশ্য তাকে মেডিসিন দেওয়া হয়েছিল। আর এই অবস্থাতেও সে বুঝতে পারছিল তার সামনে কে দাঁড়িয়ে আছে, মানে তার এক্স হাজবেন্ড। সে তখনও তাকে মনে করে দেয় তুমি তো বলেছিলে আমরা এখন কাপল নয়, কিন্তু এই সময় সে বলে এইসব ছেড়ে দিন, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে, আপাতত আমার সমস্যার সমাধান দরকার। এই সময় সে তার সঙ্গে ভালোভাবে সময় কাটায়। এরপর সে তাকে বাড়িতে নিয়ে যায়। সে তখন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সে অনেক খুশি ছিল। কিছুক্ষণ পর গিয়ে সেনের বোনকে কল করে। এবার সে বলে আমি তার পাপার কোম্পানি চাই, যেভাবেই হোক পরের সপ্তাহের মধ্যে তার পাপার কোম্পানি আমার নামে থাকতে হবে। হ্যাঁ, এটা তার জন্য কঠিন ছিল। সে মানা করছিল, কিন্তু সে বলে এই মাসের শেষে আমার বার্থডে, আমি তো ভাবছিলাম ওই দিন তোমার আমার প্যারেন্টসের সঙ্গে পরিচয় করিয়ে দিব, কিন্তু যদি তুমি এটা করতে না পারো তাহলে থাক। এটা শুনে সে অবশ্য রাজি হয়ে যায়। এসব কথা বলে সে গিয়ে তার পাশে বসে। সে ঘুমাচ্ছিল, তাই তার হাত ধরে ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। প্রথমে সে তার কিছু মনে ছিল না সে এখানে কিভাবে এসেছে। সে তো হোটেলে ঘুমাচ্ছিল, কিন্তু সে তাকে মনে করে দেওয়ার পর তার সবকিছুই মনে পড়ে যায়। এখন সে তাকে বলে আমাকে মেডিসিন দেওয়া হয়েছিল, তা আমি কোনো আইডিয়াই পাচ্ছিলাম না আমি কি করছি। অবশ্য তার এতে কোনো সমস্যাও ছিল না, কিন্তু সে বলে আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে, তাহলে কি করা যায়। সে বলে ভুলটা আমি করেছি, তাই আমরা এমন ভাবে প্রিটেন্ড করতে পারি যেন কিছুই হয়নি। সে বলে কিন্তু হয়ে তো গিয়েছে তাই না। এই কথা সে বলে শুধু এই একটা কারণ তো হতে পারে না আমাদের দুজনে একসঙ্গে থাকার, আর এমনিতেও আমি ভুলে যাব
মানে আমি ভুলেই গিয়েছি এই কথা। সে বলে অনেক মানুষের ডিভোর্স হয়, তারপর তাদের মধ্যে সবকিছু আবার ঠিকও হয়ে যায়, আমাদের মধ্যে হতে পারে না? এটা শুনে সে বুঝতে পারছিল না সে তো মিস ফাং এর সঙ্গে থাকতে চায়, তাই না? তাহলে তার সঙ্গে এমন কথা কেন বলছে? কিন্তু সে কিছুই বলে না। তবে সে অবশ্যই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কেউ নিজের ফিলিংস আর কতদিনই কারো থেকে লুকিয়ে রাখবে। এবার পরের দিন সকালে দেখানো হয় সে আবার নিজের শপে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সে তাকে পৌঁছে দেওয়ার কথা বলছিল। সে বলে আমার নিজের হাত পা আছে, কিন্তু না, সে তাকে নিয়ে যেতেই চাইছিল। কিছুক্ষণ পর সে তাকে তার দোকানে বসে তার হাজবেন্ড বাইরে যেতে শুরু করে, ভিতরে গিয়ে তার সঙ্গে কথা বলেন না। ঠিক তখন তার ফোনে একটা ডকুমেন্ট আসে, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল শিনের পাপা যে কোম্পানি ছিল সেটা এখন তার নামে হয়ে গিয়েছে। সে তার পাপাকে ড্রিঙ্ক করিয়ে এই কাজটা করিয়েছিল। এখন তো ঠিক আছে। এটা দেখে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে কিছু লোক অ্যারেঞ্জ করো ওখানকার ক্লিনিং করার জন্য এবং কাজটা দ্রুত শেষ করো। এবার রাত হয়, দুজন একসঙ্গে খেতে বসে। আজও খাবার সেই বানিয়েছিল। এই সময় খেতে খেতে সে তাকে একটা ডকুমেন্ট দেয়, সেখানে লেখা ছিল তার পাপার কোম্পানি এখন তার নামে, মানে তার মায়ের শেষ নিশানা সে পেয়ে গিয়েছে। এটা দেখে সে তাকে জিজ্ঞাসা করে আপনি এটা এত সহজে কিভাবে পেলেন? সে বলে তোমার সৎ বোন আমাকে হেল্প করেছে। সে বলে কিভাবে? এতটুকু বলতে তার বমি বমি লাগতে শুরু করে। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সে তার পিছন পিছন যায়, কিন্তু সে গেট বন্ধ করে দেয়। সে বাইরে থেকে চিৎকার করতে থাকে, ডক্টর ডাকার কথা বলে, কিন্তু সে মানা করে। ভিতরে সে বুঝতে পারছিল তার পিরিয়ড ডিলে হয়েছে, হয়তো সে প্রেগনেন্ট, কিন্তু তাকে শুধু বলে পেটে ব্যথা হচ্ছে, বেশি কিছু না। সে তো তার জন্য পিঠির ব্যথার ঔষধ আনতে চলে যায়। এবার সিন শিফট হয় পরের দিন সকালে। সে চেক করে দেখে হ্যাঁ সে সত্যি প্রেগনেন্ট। আর সে ডিসাইড করে এই কথা সে জিনকে বলবে না, কারণ সে যদি জানতে পারে তাহলে মিস ফাংকে বিয়ে করবে না। আর এতে মিস ফাংয়ের তো কোনো দোষ নেই, কিন্তু বেশি দিন সে এই কথা তার থেকে লুকিয়ে রাখতে পারবে না। তাই এর একটা সলিউশন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে জায়গা ছেড়ে চলে যেতে হবে। তো ঠিক আছে, সে আপাতত পুরো কিটটা ফেলে দিচ্ছিল, তার মধ্যে থেকে একটা পড়ে যায় যেটার দিকে তার নজরে যায়নি। এদিকে জিং সেনের বোনকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে শুরু করছিল। শুধু সেনের মনে বারবার একটা কথাই চলছিল, সে বুঝতে পারছিল আজ না কাল সিং অবশ্যই জানতে পারবে। তাই সে হসপিটালে যায়। ডাক্তার রিপোর্ট দেখে বলে মনে হচ্ছে তোমার শরীর অনেক বছর ধরে নিউট্রিশনের ঘাটতি আছে, তাই তোমার জন্য এই সার্জারি ক্ষতিকর হবে। মানে সে তার বাচ্চাটাকে অ্যাবর্ট করতে এসেছিল, আর যদি সে এটা করায় তাহলে হয়তো ভবিষ্যতে সে আর কখনো মা হতে পারবে না। এতটুকু বলার পর ডক্টর এটাও বলে বাচ্চার বাবা আসেনি, সে কি এমনটাই চায়? এ কথায় সে কোনো উত্তরই দেয় না, শুধু সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখন শিয়ং এর কল আসে। সে জিজ্ঞাসা করে তুমি কোথায়? সবে তো তোমাকে দেখা যাচ্ছে না। সে বলে আমি হসপিটালে এসেছি। এটা শুনে সে তাকে সেখানে অপেক্ষা করতে পারে। এবার তার মনেও একটা কথা আসে, বাচ্চাটা শুধু তার একার নয় তো, বাচ্চার বাবারও তার অস্তিত্ব সম্পর্কে জানা উচিত। তাই সে সেখানে অপেক্ষা করতে থাকে। দৌড়ে সিং সেখানে আসে, জিজ্ঞাসা করে ডক্টর কি বলছে। সে সবকিছু বলতে চাইছিল। ঠিক তখনই সেখানে মিস ফাং আসে। আবার তাকে দেখে সে নিজের রিপোর্ট লুকিয়ে ফেলে। আর সেই সময় জিং বলে তুমি তো ওর সঙ্গে পার্টিতে দেখা করেছিলে। সে বলে আমার মনে আছে। আর মিস ফাং ও বলে আমি জানি এটা তোমার এক্স ওয়াইফ, কিন্তু সে বলে সে ভালো ফিল করছে না, তাই আমাকে ওকে বাড়ি নিয়ে যেতে হবে। সে মানা করছিল, কিন্তু তারপর সে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর সে তার জন্য কফি বানিয়ে দেয়, কিন্তু আজ সে কফি খেতে মানা করে কারণ তার মিল্ক দরকার ছিল। তো সে তাকে মিল্কই দেয়। আর জিজ্ঞাসা করে তুমি হসপিটালে আমাকে কিছু বলতে চাচ্ছিলে তাই না, বলো। এখন সে কিছুই বলে না, কিন্তু মনে মনে ভাবে যদি সে প্রেগনেন্সির কথা তাকে বলে তাহলে এটা মিস ফ্যাং আর তাদের দুজনের জন্যই ভালো হবে না। তাই সে কথাটা এড়িয়ে যায়। এবার সে বলে শপিং যা করেছে আমি দেখতে চাই তার সঙ্গে এখন কি করতে যাচ্ছেন। মনে মনে তো এটাই চলছিল, যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। আর হয়তো সেও তার মনে কথাটা বুঝতে পারছিল, কারণ সে মনে মনে ভাবছিল কি করলে তাকে এখানে আটকে রাখা যায়। এই সময় সে তাকে বলে আমার বার্থডের দিন সব ম্যাটার রিভিল হয়ে যাবে। এটা শুনে সে বলে বার্থডের দিন এসব করা জরুরি? সে বলে আমি কি তোমার কাছে একটা গিফট চাইতে পারি? তারপর সে বলে আমি তোমাকে যে কাপড়টা গিফট করেছি তুমি সেটা ওই দিন পরবে। আর ওই দিন হংকং এর সবচেয়ে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে নিজের পাস্টকে কমপ্লিটলি ছেড়ে দিবে। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। আর ওই দিন তুমি তোমার জীবন নতুন ভাবে শুরু করবে। তো ঠিক আছে, সেও রাজি হয়ে যায়। এভাবে কয়েকদিন পর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে শপিং কি আমার ফ্যামিলি ক্লাবে আমার বার্থডে দিন আসার জন্য বলো, আর তার জন্য একটা প্রমোশন পার্টির অ্যারেঞ্জমেন্ট করো। এবার এখান থেকে তার বার্থডে সিন দেখানো হয়। সে ঠিক সেভাবে রেডি হয়েছিল যেভাবে সে চেয়েছিল। তাকে খুব সুন্দরও লাগছিল। সে তাকে নিয়ে যায়, সেখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল। শপিংও আসে। সে অনেক খুশি ছিল, কারণ দাউন ফ্যামিলি ক্লাবে এমনিতেও যে কোনো মানুষকে আসার পারমিশন দেওয়া হয় না, আর তার জন্য এখানে স্পেশাল পার্টি রাখা হচ্ছে। তাই খুশি হওয়ারই কথা। সবাই তার প্রশংসা করছিল। ঠিক তখন সে একটা পরিচিত আওয়াজ শুনতে পায়, আর সেটার কারণই সেনের আওয়াজ। সে সেখানে আসে। এবার সে অনেক বেশি কনফিডেন্স ছিল, কিন্তু তাকে দেখে সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মানে দাউন ফ্যামিলির ফ্যামিলি ক্লাবে। সঙ্গে এটাও বলে তুমি ডিভোর্সি মেয়ে, তোমার এখানে কি কাজ? শুনেছো আমি প্রমোট হয়েছি, তা এখন রিগ্রেট হচ্ছে যে তুমি আমার সঙ্গে নেই? সে বলে খুব ভালো যোগ করতে পারো, আমি জানি তোমার প্রমোশন হয়েছে, সেই কারণেই
তো গিফট দিতে এসেছি। আর সেটা কি? ওই কথায় সে বলে তুমি তো গরিব, তুমি কি বা গিফট দিতে পারবে? সে বলে পারবো না, তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো বলে তো কেউ বিশ্বাসই করবে না, কিন্তু আজ আমি সবাইকে শোনাবো। এরপর তার রেকর্ডিং প্লে হয়, সেখানে তার নিজেরই আওয়াজ ছিল। সে সেনের সঙ্গে কি করেছে সবকিছু নিজেই বলছিল। এটা শুনে সবাই সত্যিটা জেনে যায়, সবাই তার বদনাম করতে শুরু করে, কিন্তু সে চিৎকার করতে থাকে এই রেকর্ডিং ফেক, এই মেয়েটা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসব করছে। এত চিৎকার করার পর সে তাকে বলে তুমি জানো মিস্টার দাওয়ান আমাকে কত পছন্দ করে? তোমার কি মনে হয়েছে তোমার কফি শপে এক দুইবার আসতেই তুমি চড়ে বসেছো, তার ফ্যামিলি ক্লাবে এসে এসব তামাশা করছো? সে বলে আমার এক্স হাজবেন্ড আমাকে এখানে ইনভাইট করেছে। এটা শুনে সে তার এক্স হাজবেন্ডকে নিয়ে মজা করতে শুরু করে, বলে এখানে কি মোছার কাজ করে নাকি ঝাড়ু দেয়? এ কথায় সে তাকে একটা চড় মেরে দেয়। আর এখন যখন সে তার উপরে হাত তুলতে যাচ্ছিল, ঠিক তখনই তার এক্স হাজবেন্ড সবার সামনে এসে যায় আর বলে তোমার সাহস কিভাবে হলো আমার এক্স ওয়াইফের উপরে হাত তোলার? এটা দেখে তো সে বড় একটি ধাক্কা খায়। সে এই সত্যটা মেনে নিতেই পারছিল না, কিন্তু তাকে মেনে নিতেই হয়, কারণ সে সবাইকে বলে হ্যাঁ তাদের 3 বছর আগে সেনের সঙ্গে বিয়ে হয়েছিল আর ডিভোর্স হয়েছে, কারণ ভুলটা তার ছিল, তার এক্স ওয়াইফের কোনো সমস্যাই নেই। এটা শুনে সে তার কাছে মাপ চায়, বলে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু ডিভোর্স তো হয়ে গিয়েছে তাই না, এখন কেন এই ঝামেলায় পড়ছেন? সে বলে ডিভোর্স হয়ে গেলেও এটা আমার ফ্যামিলি, আর যে তাকে বিরক্ত করবে তাকে আমি ছেড়ে দিব না। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে শপিং যা করেছে সেটা কালকের হেডলাইনে আসতে হবে, আর এই কোম্পানি থেকে তো সে যাবেই, সঙ্গে এটা নিশ্চিত করতে বলে কোনো কোম্পানি যেন তাকে হায়ার না করে। এটা শুনে সে অনেক বেশি রিকোয়েস্ট করে, কিন্তু তার রিকোয়েস্টের কোনো মানেই ছিল না। এরপর সে তার এক্স ওয়াইফের জিজ্ঞাসা করে তুমি খুশি নও, স্যাটিসফাইড নও? সে বলে না, এমন তো না, কিন্তু সে বলে তোমার এক্সপ্রেশন তো এমন বলছে না। এরপর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে প্রতি সপ্তাহে একবার তাকে ভালো করে ধুয়ে দিও, মানে শপিং যত বেশি ইনজুরি নিবে ততই ভালো। এটা শুনে সে অবশ্যই হেসে ফেলে। তো ঠিক আছে, আজ থেকে তার জীবন খারাপ ছায়া থেকে শেষ হয়ে গিয়েছে। সে তাকে জড়িয়ে ধরে এবং মনে মনে থ্যাংক ইউ বলে। এরপর বাড়ি যাওয়ার পর সে নিজের পাস্টের কথা ভাবছিল, অনেক বেশি ইমোশনাল হয়েও পড়েছিল। ঠিক তখনই তার এক্স হাজবেন্ড তার কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে আমার মা মারা যাওয়ার পর আমার কেউ খেয়াল রাখতে চাইতো না, আপনার সঙ্গে যখন ছিলাম তখন খুব ভালো লাগতো, মনে হতো আমি জীবনটা বাঁচছি, কিন্তু যেদিন আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন মনে হচ্ছিল আমি আর বাঁচবই না। এইসবই সে বলছিল। তখন সে বলে যা হয়েছে সবই অতীত, এই বিষয়টা ভুলে যাও। সে বলে সেন ফ্যামিলির কাছ থেকে তুমি কোম্পানি কেড়ে নিয়েছো, ওরা তোমার বিরুদ্ধে কিছু করেনি তো? সে বলে না, এমন কিছুই হয়নি, যার কোম্পানি ছিল তার রাইটফুল ওনারের কাছে এটা চলে গিয়েছে, আর তুমি চাইলে কাউকে হায়ার করতে পারো কোম্পানিটা ম্যানেজ করার জন্য, পুরো ব্যাপারটাই তোমার উপরে, আর তোমার পাশে তো আমি আছি। এই সময় সে তার বোনের কথা বলে। সে বলে সে তো আমার ফ্যামিলিতে জয়েন করতে চায়। এই কথা শুনে সে বলে এত বেশি ভাবার কিছুই নেই, শ্যান ফ্যামিলি যে অবস্থা তাতে এমনও হতে পারে যে সে জাম্পিং আর নিজের রোমান্স কন্টিনিউ করবে। অনেক কথা হয়ে গিয়েছে, সে তাকে রেস্ট করতে বলে। পরের দিন সে উঠে নিজের কাজে লেগে যায় এবং নিজের কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট বলে মিস ফাং অনেকবার কল করেছে, সে আপনার সঙ্গে দেখা করতে চায়, সে আবার অ্যাব্রোড ফিরে যেতে চায়। কথা শুনে সে বলে সেটা করছে কারণ সে তার ফরেন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায়। আর তখন আমরা জানতে পারি মিস ফাং তার বড় বোন। এইসব কথা হওয়ার পর তারা সেখান থেকে বেরিয়ে যায়। তখন মাঝপথে সেনের বোন এসে গাড়ি থামায়, কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় দেখতে কি হচ্ছে। কিন্তু এটা দেখে সে তাদের সিটের কাছে গিয়ে তামাশা করতে শুরু করে। সে বলতে থাকে তার বাবা যখন জানতে পেরেছে যে সে এসব করেছে তখন তাকে অনেক মেরেছে। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে এতে সে কিছুই করতে পারবে না। সে বলে পারবে, সে আমাকে পছন্দ করে, গিয়ে আমার বাবাকে বলুন যে সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে সে তোমাকে পছন্দ করে, সে শুধু মিস সেনকেই পছন্দ করে এবং তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এদিকে এই সময় তার এক্স ওয়াইফের কল আসে, সে তাকে ফিরে আসতে বলে, মানে সে তার জন্য রান্না করছিল এবং কিছু কথা বলতে চেয়েছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে সেখান থেকে চলে যেতে বলে, তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছে। সে চিৎকার চেঁচামেচি করতেই থাকে, কিন্তু সে চলে যায়। এদিকে সে বাড়িতে যায়, সে তার জন্য খাবার বানিয়ে রেখেছিল, সে তাকে হেল্প করে। এরপর তারা খেতে বসে। এই সময় সে তার বাচ্চাকে বলছিল শুধু এই 3 জন শেষবার একসঙ্গে খাচ্ছে, এরপর তো শুধু দুজনেরই খেতে হবে। এখন এর মানে কি ছিল? সে প্রথমে তার এক্স হাজবেন্ডকে থ্যাংক ইউ বলে, তারপর বলে এখন সময় এসেছে সবকিছু শেষ করার। এক মুহূর্তে তার এমন ফিল হয় যেন তার পুরো দুনিয়াটাই শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও সে তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে? সে বলে এখনো ভাবিনি, শুধু এই জায়গাটা ছেড়ে যেতে চাই। সে বলে শুধু তুমি আমাকে দেখতে চাও না? সে বলে হ্যাঁ। এরপর সে আর কিছুই বলে না। সে বলে কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, আপাতত আমি রেস্ট করতে যাচ্ছি। সে চলে যায়। পরের দিন কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন হাউসকিপার এসে বলে আপনি একটু অপেক্ষা করুন, মিস্টার দাওয়ান এসে আপনাকে পৌঁছে দিবেন। কিন্তু সে বলে নানা দরকার নেই, ওখানে অনেক ভিড় থাকে। তারপর হাউসকিপার বলে হাউসকিপিং কোম্পানির রুটিন অনুযায়ী পুরো বাড়ি পরিষ্কার করতে আসে, তাই আমি আপনার বাথরুম এবং বেডরুমও পরিষ্কার করে দিয়েছি। সে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর সে চলে যায়। এখন এই সময় জিং সেখানে আসে। সে সেনকে খুঁজতে থাকে কিন্তু সেনকে পায় না।
তবে তার হাতে অন্য একটি জিনিস আসে। হাউসকিপার তাকে সে প্রেগনেন্সি কিটটা দেখায় আর তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। হাউসকিপার বলে এটা আপনার বাথরুমের কর্নারে পড়েছিল, হয়তো আপনার চোখ পড়েনি। এটা জানতে পেরে তার খুশির কোনো সীমায় থাকে না, কিন্তু এখন তার মনে প্রশ্ন আসে সে কেন জানায়নি। কেন? হাউসকিপার বলে আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আপনাদের সম্পর্কটাও ক্লিয়ার না, হয়তো এটাই কারণ। আর এখন তো অনেক হয়েছে। সে ঠিক করে নেয় এবার সে তাকে প্রপোজ করবে এবং তাকে ঠিকভাবে বিয়ে করবে। সে তাড়াতাড়ি একটা রিং নিয়ে তার কফি শপে পৌঁছে যায়। তখন সেনের বোনও তাকে দেখে ফেলে এবং এখন সে জানতো তার সঙ্গে কি করতে হবে। সে তার দিকে এগিয়ে যায়, তার পিছনে যেতে যাবে ঠিক তখনই সে তার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং অ্যাসিস্ট্যান্ট এই কথাটা সেনকেও জানায়। সে তো দৌড়াতে দৌড়াতে পরে যেতে যেতে সেখানে পৌঁছে যায়। সেখানে কি অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সে তাকে প্রপোজ করতে গিয়েছিল রিং নিয়ে। এই রিং দেখে তার একটু অদ্ভুত লাগে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এটাও বলে যে তার বোনকে অ্যারেস্ট করা হয়েছে। কিছুক্ষণ পর তার সার্জারি হয়ে যায়। ডক্টর বাইরে এসে বলে কোনো অর্গান ড্যামেজ হয়নি, শুধু তার ক্ষতটা অনেক গভীর, ঠিক হতে সময় লাগবে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি তাকে দেখতে যায়, কিন্তু সে বাড়িতে ফিরে আসে এবং নিজের সব জিনিস প্যাক করে বেরিয়ে যায়। শেষবার হসপিটালে গিয়ে তার সঙ্গে দেখা করে। সে বুঝে গিয়েছিল তার সঙ্গে যা খারাপ হচ্ছে সবকিছু কারণই সেন, তাই শুধু তার পাশে একটা লেটার রেখে তা কিস করে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে লেটারটা পড়ে। সে বুঝে যায় সেন কোনো ভুল বোঝাবুঝির মধ্যে ছিল। সে সঙ্গে সঙ্গে তাকে কল করার চেষ্টা করে, কিন্তু কল লাগে না। সে তাকে সব সত্যি বলতে চাইছিল যে মিস ফ্যাং তার বোন। সে অ্যাসিস্ট্যান্টকে বলে সেন কোথায় গিয়েছে সেটা খুঁজে বের করতে, কিন্তু সে কোনোভাবে জানতে পারে না। তখন সে চিন্তা করতে থাকে সেন কোথায় যেতে পারে। তখন তার মনে পড়ে যখন তাদের সম্পর্ক ভালো ছিল তখন একবার সেন বলেছিল সে ইয়াচিং যেতে চায়। তখন সে বুঝে যায় পাক্কা সেখানে গিয়েছে। এরপর আমরা কয়েক মাস পরের একটা সিন দেখি। এখনো সে কফি শপে কাজ করত আর তার প্রেগনেন্সিও খুব ভালোভাবেই চলছিল। সেখানকার লোকেরা তাকে অনেক বেশি সাপোর্ট করত। এই সময় সে নিউজে শোনে দাওয়ান ফ্যামিলির ডটার মিস ফাংলি তার ফরেন বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে এবং ছোট ভাই দাওয়ান সিং তাকে অনেক বড় একটা গিফট দিয়েছে। অবশেষে সে বুঝতে পারে জিং এর বড় বোনই ছিল মিস ফাং। এটা বোঝা নিজের উপরে তার হাসিও পায়, আবার কান্নাও চলে আসে। এই সময় তার পাশে বসে থাকা কয়েকজন লেডি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, নিউজে যাদের কথা আসছে তুমি কি তাদের চিনো? সে বলে সে আমার এক্স হাজবেন্ড, এই বাচ্চার বাবা। এটা শুনে তারা সিং এর উপর খুব রেগে যায়। তারা বলে সে কিভাবে নিজের প্রেগনেন্ট ওয়াইফকে এভাবে ছেড়ে দিতে পারে। সিংকে পেলে তারা তাকে মেরেই ফেলবে। আর হয়তো তাদের সেই সুযোগটাও হয়ে যায়, কারণ ঠিক তখনই সিং এর আওয়াজ শুনতে পায়। সে সেখানে চলে আসে, কিন্তু সে তার সঙ্গে দেখা করতে পারে না। এর মধ্যে সে তিনজন মেয়েও চলে আসে, কিন্তু সে তাদের কিছু করতে বাধা দেয় না। সে বলে আমি ভুল বুঝেছিলাম। কিভাবে ভুল বুঝেছিলাম সেটাও সে ওই তিনজন মেয়েকে বলে। সে বলে সিং কত ভালো হাজবেন্ড ছিল, তার জন্য আজ পর্যন্ত কি কি করেছে এবং তাকেও কিভাবে বদলে দিয়েছে। মানে একটা ভয় পাওয়ার মানুষ থেকে তাকে এত কনফিডেন্স করে দিয়েছে, কিন্তু তার ভুলের কারণে সে তাকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এমনটা কিছুই হয়নি। সে তার কাছে মাপ চায়। সে বলে সে ভুল বুঝেছিল, যদিও এই সময় সে তাকে এক্সপ্লেন করতে চাইছিল যে তারা দুজন ভাই বোন, কিন্তু এখন আর সেটা বলার প্রয়োজনই ছিল না। সে তাকে বলে সে তাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, আর সেও তো তাকে কম ভালোবাসতো না। তার পুরো চোখ পানিতে ভরে যায়। এই সময় দুজনেই কাঁদে, আর হয়তো এটাই ছিল খুশির কান্না। একে অপরকে আবার একে অপরের জীবনে ফিরে পেয়ে যায়, আর হয়তো তারা আবার খুব তাড়াতাড়ি বিয়েও করে নিবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ড্রামাটি। কেমন লাগলো আমাদের ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো নতুন ড্রামা নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন।